তাহলে বাংলাদেশে আর অন্যায় বলে কিচ্ছু থাকবে না এবং মেয়েরা নিরাপদে সম্মানের সঙ্গে চলাফেরা করতে পারবে। বাকিরাও তার কথায় সাই জানালো। এনার হাত থেকে মিস্টার এনামুল এবার পত্রিকাটা নিয়ে পড়তে লাগলেন। এনা মনে মনে তার ভাই আশিয়ানকে সন্দেহ করে এ ব্যাপারে। ওর মাঝে মধ্যে মনে হয় যে এই আশিয়ানই হয়তো মাফিয়া কিং সারাজ খান, কিন্তু প্রমাণের অভাবে তাকে হাতে নাতে ধরতে পারছে না সে। তবে তার ভাই যদি সারাজ খান হয় তাতে তার কোনো আপত্তি নেই, বরং সে আরও খুশি হবে। সে সারাজের বিরাট বড় ফ্যান, তাই তার এসব সন্দেহের কথা সে কাউকেই জানায়নি। কি দরকার এসব বলে মানুষের মনে সন্দেহ জাগিয়ে নিজের ভাইকে বিপদে ফেলার? তার ভাই হয়ে থাকলেও তো সব সিক্রেট ফাঁস হয়ে যাবে, যেখানে আজ পর্যন্ত সারাজ খানের চেহারাও কেউ কখনো দেখেনি, না তার পরিচয় সম্পর্কে কেউ জ্ঞাত। কিং সারাজের গ্রুপ ভীষণ কেয়ারফুল এসব বিষয়ে। আজ পর্যন্ত তার গ্যাংয়ের কাউকেই সাধারণ মানুষেরা কখনো দেখেনি। যার পরকালের টিকিট কাটা হয়ে গেছে একমাত্র সেই সারাজকে দেখতে পেয়েছে, নয়তো কেউ না। এনা এসব কিছু জানে, তাই তো এই অমূলক সন্দেহের কথা পরিবারের কাউকেই বলেনি। এতে অনেক অসুবিধে দেখা দেবে, তাই চুপ করে থাকাটাই শ্রেয়। আশিয়ান নাস্তা শেষ করে নিজের রুমে চলে এলো। রুমে এসে অফিস যাওয়ার জন্য রেডি হতে লাগলো সে। কালো রঙের শার্ট ইন করে পরে তার উপর পরলো কালো রঙের ব্লেজার, সাথে কালো প্যান্ট, কালো শুজ, কালো ব্র্যান্ডেড ওয়াচ, কালো সানগ্লাস, এমনকি ফোনের কভারও কালো। ফুল ব্ল্যাক ফর্মাল গেটআপে তাকে ভীষণ মানিয়েছে। আশিয়ানের কালো রংটা সব সময়েরই খুব পছন্দের, তাই তো বেশিরভাগ সময়েই তাকে কালো গেটআপে দেখা যায়। চুলগুলো জেল দিয়ে একপাশে সেট করে আছড়ে নিল হেয়ার ব্রাশ দ্বারা। আয়নায় নিজেকে এক পলক দেখে নিয়ে ফোন ও গাড়ির চাবি হাতে রুম থেকে বেরিয়ে এলো। আজ অনেক দিন পর নিচে এসে মিসেস ইয়াসমিনকে জোরে ডেকে পড়ল। আম্মু, আমি অফিসে যাচ্ছি, ফিরতে লেট হবে। মিসেস ইয়াসমিন এগিয়ে এসে বললেন, সাবধানে দেখে শুনে যাস বাবা। ওকে আম্মু, ডোন্ট ওয়ারি। এই বলে বাসা থেকে বেরিয়ে গেল আশিয়ান। বিশাল বড় গ্যারেজ থেকে নিজের ব্ল্যাক ফেরারি গাড়ি বের করে নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিল সে। মিসেস ইয়াসমিন আশিয়ান ও উদিতার ব্যাপারে মিস্টার মোরশেদকে জানালেন সব। ছেলে বিয়ে করতে রাজি হয়েছে শুনে খুব খুশি হলেন তিনি। এই নিয়ে তো তার জন্য কম মেয়েকে দেখা হয়নি, প্রত্যেকটা বিয়ের প্রস্তাবই রিজেক্ট করেছে সে। কোনো মেয়ের ছবি দেখেও তার ভালো লাগেনি, হাজারটা খুঁত খুঁজে বের করত। বিয়ে না করার ধান্দা সবটা ওনার ভালোই বুঝতে পেরেছিলেন, কিন্তু এবার সে নিজে থেকেই বিয়েতে রাজি হয়েছে, তাও কোণে না দেখেই। এটা খুবই অবাক করা বিষয় মিস্টার মোরশেদের কাছে। তাও তিনি খুশি হয়েছেন, অ্যাটলিস্ট রাজি তো হয়েছে বিয়ের জন্য, এটাই যথেষ্ট। মিস্টার মোরশেদ মিসেস ইয়াসমিনকে আদেশ দিলেন যত জলদি সম্ভব উদিতার বাবা মায়ের সাথে কথা বলে ওদের বিয়ের বিষয়টা পুরোপুরি পাকাপোক্ত করে ফেলতে, নইলে আবারও যদি আশিয়ানের মত পাল্টে যায় তাহলে তো সমস্যা। বলা যায় না কিছু, ওকে দিয়ে বিশ্বাস নেই। মিসেস ইয়াসমিনও সাই জানালেন মিস্টার মোরশেদের কথায়। 9:30টার দিকে এনা তার ক্লাসে চলে গেল। তাহমিদ, তামজিদ ও তাসকিন তাদের অফিসের উদ্দেশ্যে চলে গেল। তাসজিদ গেল হসপিটালে এবং তাজিম গেল তার ভার্সিটিতে। পিচ্ছি দুইটা এরাত এবং পুতুল ওরা সেই সকালে স্কুলে চলে গিয়েছে। মিস্টার মোরশেদ এবং মিস্টার এনামুলও দেরি না করে ওনাদের অফিসে চলে গেলেন। মহিলারাও সার্ভেন্টরা ছাড়া বাসায় আর কেউ নেই। মিসেস ইয়াসমিন বেলা প্রায় 2:30টার পর রান্না বান্না ও অন্যান্য কাজকর্ম সেরে একদম ফ্রি হয়ে মিসেস লিমাকে ফোন দিয়ে ওনার সাথে দীর্ঘক্ষণ কথা বললেন। মিসেস লিমাও বেশ আন্তরিকতার সাথে মিসেস ইয়াসমিনের সাথে কথা বলছেন। মিসেস ইয়াসমিন একটুও সংকোচ না করে ডিরেক্টলি উদিতাকে আশিয়ানের জন্য বিয়ের প্রস্তাব দিলেন। ওনার ছেলে যে উদিতাকে বিয়ে করতে রাজি হয়েছে এ কথাও জানালেন মিসেস লিমাকে। মিসেস লিমা খুব খুশি হলেন মনে মনে। রাজপুত্রের মতো ছেলেটার সাথে উদিতার বিয়ে হবে, ভাবতেই ভীষণ উৎফুল্ল হয়ে গেছেন তিনি। মিসেস ইয়াসমিনকে তিনি কথা দিলেন উদিতার আব্বু আম্মুকে কালকেই তিনি তার বাসায় ডেকে আনবেন এবং সর্বোচ্চ চেষ্টা করবেন ওদেরকে রাজি করানোর। ওনার ছোট ভাই ওনার কথা ফেলবে না বলে প্রচুর আত্মবিশ্বাস রয়েছে মিসেস লিমার মনে।
মিসেস ইয়াসমিনকে তিনি নিশ্চিন্তে থাকতে বললেন এবং মিস্টার মোরশেদ ও মিসেস ইয়াসমিনকে আবারও দাওয়াত জানালেন আগামীকাল ওনাদের বাসায় যাওয়ার জন্য। মিসেস ইয়াসমিনও হাসি মুখে দাওয়াতটা গ্রহণ করলেন। তাদের ওখানে যাওয়াটা যে ভীষণ জরুরি। মিসেস ইয়াসমিন দুপুরের খাওয়া সেরে রেডি হয়ে কেয়াকে সাথে নিয়ে ঢাকার বসুন্ধরা সিটিতে চলে গেলেন। উদ্দেশ্য উদিতার জন্য কিছু কেনাকাটা করবেন। যেতে যেতে কেয়াকে সব কিছু খুলে বললেন তিনি। কেয়া যেমন অবাক হলো তেমনই খুশিও হলো। যাক, তার দেবর তো বিয়ে করতে রাজি হয়েছে, এটাই অনেক বেশি। যে ছেলে বিয়ের কথা বললেই ক্ষেপে যেত, রাগ দেখাতো, সে যে এত সহজে বিয়ে করার জন্য রাজি হয়ে যাবে তা বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে কেয়ার। ড্রাইভার পার্কিং লটে গাড়ি পার্কিং করার পর দুজন কথা বলতে বলতে শপিং মলের ভেতরে প্রবেশ করলো। কেনাকাটা করতে করতে এনা ও তার বান্ধবী তিশার সাথে ওনাদের দেখা হয়ে গেল। ওরাও ক্লাস শেষ করে সোজা শপিং মলে চলে এসেছে। তারপর ওরা সবাই একসাথে মিলে প্রচুর শপিং করলো। আশিয়ানের গাড়ি দেখা মাত্রই সিকিউরিটি গার্ড তাড়াতাড়ি করে গেট খুলে দিল। গেট খোলার সাথে সাথে আশিয়ান গাড়ি নিয়ে অফিসের পার্কিং এরিয়ায় সাঁ করে ঢুকে পড়ল। গাড়ি পার্ক করার সঙ্গে সঙ্গে একজন গার্ড এসে গাড়ির দরজা খুলে মেলে ধরল। গার্ডের হাতে গাড়ির চাবি দিয়ে ফোন হাতে ব্যস্ত ভঙ্গিতে গাড়ি থেকে বেরিয়ে সোজা অফিসের মেইন ডোর দিয়ে ঢুকে পড়ল আশিয়ান। প্রথম তলায় যত কর্মচারীরা ছিল সবাই দাঁড়িয়ে গেল আশিয়ান প্রবেশ করায়। অফিসের ম্যানেজার এসে তাকে সালাম দিয়ে জানালেন যে ইন্টারভিউয়ের জন্য প্রায় 250 জনের মতো মানুষ এসেছে। আশিয়ান তাদেরকে বিষয়টা হ্যান্ডেল করতে বলে লিফটে উঠে গেল। আশিয়ানের কেবিন 5 তলায়। মিনিট দুয়েক পর লিফট গিয়ে 5 তলায় পৌঁছে গেল। লিফট থেকে বেরিয়ে ব্লেজার টেনে ফিট করে নিচের কেবিনের দিকে যেতে লাগলো সে। এখানেও যত কর্মচারীরা ছিল তারা সবাই আশিয়ানের সম্মানার্থে বসা থেকে কাজ রেখে দাঁড়িয়ে গেল। আশিয়ান তাদেরকে হাত দিয়ে বসতে ইশারা করে কেবিনের ভেতরে চলে গেল। আশিয়ানের এত অ্যাটিটিউডের কারণে অফিসের প্রত্যেকটা মেয়ে তার জন্য পাগল, কিন্তু ভয়ে কেউ জীবনেও সেসব প্রকাশ করে না। শুধুমাত্র এসব কারণে আশিয়ান প্রায় 100 খানেক মেয়ের চাকরি খেয়েছে। তাই আশিয়ানকে কারো ভালো লাগলেও তা নিজের মনের মধ্যে চেপে রাখে। কারোর সাথে শেয়ার করারও উপায় নেই। এতটাই কঠোর পদ্ধতি ও নিয়ম এই অফিসের। কাজ করার নির্দিষ্ট রুলস না মানলে সরাসরি চাকরি থেকে বরখাস্ত করা হবে, এটাই নিয়ম আশিয়ানের অফিসের। এজন্য কাজের ব্যাপারে সবাই স্ট্রিক্ট। টাইমলি অফিসে এসে হাজির হতে হয়। সময়ের এদিক ওদিক হেরফের হলে এক্স্যাক্ট কারণ দর্শাতে হয়, না হলে বেতন কেটে রাখা হয়। ছুটি নিতে হলেও উপযুক্ত কারণ দেখিয়ে তবে ছুটি নিতে হয়। এতটাই স্ট্রিক্ট রুলস। কাজের বাইরে এক্সট্রা কোনো কথা বা আলোচনা এখানে অ্যালাউ নয়, তাই কাজের বাইরে কেউ এক্সট্রা কথা বলে না। আশিয়ানের পিএ ইউনুস ও অফিসের গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি মিলে ইন্টারভিউয়ের বিষয়টা সামলাচ্ছেন। আশিয়ান তার রুমে বসে কফি খেয়ে খেয়ে বেশ কয়েকটা জমে থাকা ফাইলগুলো দেখে দেখে সাইন করলো। অতপর পেন্ডিংয়ে রাখা বাকি ডিলগুলোর ব্যাপারে সমস্ত তথ্যাদি খুঁটিয়ে দেখতে লাগলো। একটা কোম্পানি সুইডেনের এবং অন্যটা ইতালির। ফাইলের সবকিছু ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছে সে, কোনো তথ্যাদি যাতে চোখ এড়িয়ে না যায়। ইন্টারভিউ শেষ করতে করতে বেলা 2:30 বেজে গেছে। 250 জনের মধ্যে মোটমাট 25 জনকে বাছাই করা হয়েছে। এই 25 জনকে আগামীকাল আবারও স্বয়ং আশিয়ান নিজে থেকে ইন্টারভিউ নেবে। এটা হচ্ছে চূড়ান্ত বাছাই পর্ব। 12:30টার পরপরই তাসজিদকে নিয়ে আশিয়ানের অফিসে চলে এলো। তার মিনিট 15 পর এলো তাসকিন। 4 ভাই মিলে প্রায় আধা ঘন্টার মতন সারা অফিসে চক্কর দিল। আশিয়ান তাদেরকে সারা অফিসটা আবারও ঘুরে দেখালো। বেশ অনেক কিছু ডেকোরেশন চেঞ্জ করা হয়েছে, আরও সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে অফিসকে। অফিস পুরোপুরি শেষে তারা অফিস থেকে বেরিয়ে গাড়ি নিয়ে সোজা 5 স্টার রেস্টুরেন্টে চলে গেল। রেস্টুরেন্টে এসে একটা টেবিল বুক করে সেখানে বসে যার যা খেতে ভালো লাগে তা অর্ডার দিল ওরা। অর্ডারকৃত খাবার আসতে কিছুক্ষণ লাগবে, তাই আড্ডায় মশগুল হয়ে গেল সব ভাই। আশিয়ান তার বেস্ট ফ্রেন্ড দুটাকে ফোন করে বলেছিল আগে এখানে চলে আসতে। মিনিট 5 পর ওরাও এসে হাজির হলো। চেয়ার টেনে বসতে বসতে আসিফ বলল, হ্যালো এভরিবডি, আজ অনেক দিন পর তোদের সাথে দেখা হলো।
কেমন আছিস তোরা সবাই? হুম, আমরা সবাই ভালো আছি। তুমি কেমন আছো? এই তো বেশ আছি। আজ সূর্য কোন দিক দিয়ে উঠলো বলতো? স্বয়ং আসিয়ান আমাদেরকে রেস্টুরেন্টে আসার জন্য অফার করেছে। ভাবতে অবিশ্বাস্য মনে হচ্ছে আমার। হয়েছে, আর ঢং করতে হবে না। বিয়ে করে তো দুইটা একদম পর হয়ে গেছিস। এখন আর নিজেদের বেস্ট ফ্রেন্ডের কথা মনে পড়ে না একবারও। হ্যাঁ, সব কয়টাই স্বার্থপর তোরা। আমরা স্বার্থপর হলে তুই কি? প্রেমে ব্যর্থ হয়ে ছ্যাঁকা খাওয়ার পর থেকে দেবদাস হয়ে তুই একদম নিজেকে আমাদের থেকে গুটিয়ে ফেলেছিস। আমাদের কথা তো ভুলেই গিয়েছিলি তুই। আমরা তো ঠিকই তোর সাথে যোগাযোগ করি সব সময়। আমরা বলে এখনো আছি। অন্য কেউ হলে ঝাড়ু দিয়ে পিটাইতো। হয়েছে ভাইয়ারা, এই তো খাবার এসে গেছে। এখন আর নো কথা কাটাকাটি, খাওয়া শুরু করো সবাই। ওয়েটার এসে টেবিলে অর্ডারকৃত খাবার সব সাজিয়ে দিয়ে গেল। খাওয়া শুরু করলো সবাই। তুই জানো তাসকিন ভাইয়ার বিয়ে ঠিক হয়েছে? আরে বাহ, এ তো দারুণ সংবাদ। কনগ্রাচুলেশন তাসকিন। অনেকদিন হলো কারো বিয়ে খাচ্ছি না। এবার তাসকিনের বিয়ে খাবো ভাবতে আনন্দ লাগছে। এনিওয়ে তাসকিন, কংগ্রাচুলেশন। থ্যাঙ্কস। কিরে আসিয়ান, তোর ছোট ভাইয়ের বিয়ে হয়ে যাচ্ছে, তুই কি এভাবেই চিরকুমার থাকবি সারা জীবন? একবার অন্তত বিয়েটা করে নে। তৌহিদ আর আমাকে দেখ, বিয়ে শাদি করে বাচ্চার বাপ হয়ে গেছি। আর কতদিন এভাবে একা থাকবি বলতো? আসিয়া নিরাপত্তা ভেঙে বলে উঠল। কে বলেছে আমি চিরকুমার থাকবো? একই দিনে আমারও এঙ্গেজমেন্ট। তোরা তোদের বউ বাচ্চাদের নিয়ে এর কয়েকদিন আগেই চলে আসিস। সবাই সন্দিহান দৃষ্টিতে আসিয়ানের দিকে তাকিয়ে আছে। ফান করছো তুমি, তাই না ভাইয়া? এত সিরিয়াস মোমেন্টে তুমি এখনো ফান করো না? শালা, আমরা সিরিয়াসলি বলছি, আর তুই মজা করছিস আমাদের সাথে। আজও তো মজা করবো কেন? আম্মু কাল রাতে বললো আমাকে, স্কিনের জন্য মেয়ে দেখতে গিয়ে ওর হবু বউয়ের মামাতো বোনকে আম্মুর ভীষণ ভালো লেগে গেছে। এরপর আম্মু কাউকে না জানিয়ে ওই মেয়েকে আংটি পরিয়ে 10,000 টাকা সালামি দিয়ে চলে এসেছে। কাল পরশু মেবি ওর আব্বু আম্মুর সাথে বিয়ের কথাবার্তা বলে সবকিছু পুরোপুরি পাকাপোক্ত করা হবে। আসিয়ানের কথা শুনে সবাই খাওয়া রেখে হাঁ করে তাকিয়ে আছে তার দিকে, যেন ওর কথা কারো বোধগম্য হচ্ছে না। অবাক হয়ে তাসকিন বলে উঠল। ভাই তুই সত্যি বলছিস? মানে তুই ইলিয়ানাকে ভুলে আবার নতুন করে লাইফে মুভ অন করবি? সে যদি আমার খাঁটি ভালোবাসাকে ফেলে টাকার লোভে ওই বয়স্ক এমপিকে বিয়ে করতে পারে, তাহলে আমি কেন অন্য কারোর সাথে সংসার করতে পারবো না? ওর জন্য আমি কেন দেবদাস হয়ে থাকবো? মানছি আমি 2 বছর নিজেকে গুটিয়ে রেখেছিলাম সবকিছু থেকে। এটা নয় যে শুধু ওর কষ্টে, নিজের ক্যারিয়ারের জন্য এরকম কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছি। ওর জন্য কষ্ট লাগেনি তাও নয়, ওর কারণে অনেক কষ্ট পেয়েছি আমি প্রতিনিয়ত। তাই বলে নিজের জীবনকে কি সুযোগ দেব না? ভুল মানুষকে ভালোবেসেছিলাম বলে কষ্ট পেয়েছি, কিন্তু দ্বিতীয়বার তো আর জীবনে ভুল মানুষের আগমন নাও ঘটতে পারে। আসিফ আর তৌহিদ আসিয়ানের পিঠ চাপড়ে দিয়ে বাহবা দিল। তাসকিন, তাজিম ও তাসজিদ খুশি হলো তাদের ভাইয়ের কথা শুনে। এই না হলি আমার বন্ধু, সাবাস বেটা, তোর তারিফ করতে হয়। সত্যি বলেছিস, বারবার তো জীবনে ছলনাময় কারো আগমন ঘটে না। কারো আগমনে জীবন নরক প্রায় হয়ে যায়, আবার কারো আগমনে বার্তায় জীবন হয়ে ওঠে স্বর্গীয় সুখের আভাস। তোর জন্য এর থেকেও ভালো কেউ অপেক্ষা করছে দেখিস। আন্টির চয়েস বলে কথা, তোর জন্য খাঁটি কাউকে বেছে নিয়ে আসবেন তিনি, আমার বিশ্বাস। এবার সত্যি বিয়েটা করে নে, আমরা সবাই তোর সাথে আছি। হ্যাঁ রে, দেখিস তুই অনেক সুখী হবি। তখন তুই নিজেই বলবি আল্লাহ সেরা কাউকে তোর জীবনসঙ্গী হিসেবে বাছাই করে দিয়েছেন, যাকে পেয়ে তোর জীবনটা সুন্দর সাজানো বাগানের মতো হয়ে যাবে। মিলিয়ে নিস আমার কথা। একসময় ইলিয়ানা অনেক আফসোস করবে আমার ভাইয়ের এত এত ভালোবাসা ফিরিয়ে দিয়েছে বলে। আক্ষেপের শেষ থাকবে না তার। তবে আমার ভাইটার জন্য বেস্ট কেউ অপেক্ষা করছে। আসিয়ান তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল। আফসোস এখনই করা শুরু করে দিয়েছে সে। সে আবারও আমার লাইফে ব্যাক করতে চায়, বাট আমি বার্তা দেইনি ওকে। এই আসিয়ান কোনো ফেলনা নয় যে দূরে ঠেলে দিয়ে আবার কাছে আসতে চাইবে আর আমি নাচতে নাচতে রাজি হয়ে যাব। ভালোবাসতাম ঠিকই, কিন্তু এখন আর বাসি না। কোনো ফিলিংস নেই ওর জন্য আর। ফোন থেকে ব্লক মেরে সোজা ডিলিট করে দিয়েছি ওর নাম্বার আমি। আমার আর কোনো পিছুটান থাকুক আমি চাই না। আমি যে আমার আম্মুকে কথা দিয়েছি আমি আবারও লাইফে মুভ অন করবো, সবসময় হাসি খুশি থাকবো, কারোর জন্য আর কষ্ট পাবো না।
নিজের পরিবারের সবার সাথে বেশি করে টাইম স্পেন্ড করব। নিজেকে আর কখনো একা ভাববো না। ভালো করেছিস ব্লক করে। ওর মতো বাজে মেয়ে এই দুনিয়ায় মনে হয় দুটো নেই। আবার লাইফে ব্যাক করতে চাই, শখ কত। কোন মুখে আবার ফোন দিয়েছে? বেহায়া মেয়ে জানি কোথাকার। ওসবে তুই মোটেও কান দিবি না। ইমোশনাল ব্ল্যাকমেইল করতে চাইছে তোকেও। বিশ্বাস করো ভাইয়া, তোমার কথাগুলো শুনে ভীষণ খুশি হয়েছি। অবশেষে 2 ভাইয়ার বিয়ে একসাথে হবে, কি আনন্দ। ঠিক তাই। আচ্ছা, আমাদের হবু বাবের নাম কি? আশিয়ান মাথা চুলকে নামটা মনে করার চেষ্টা করলো। এত সবের মধ্যে নামটা ওর মোটেই মনে নেই। কি যেন নাম এটার? আম্মু বললো ও দিয়ে কি যেন নামটা মনে আসছে না, সরি ভুলে গেছি। এসব একমাত্র তোর দ্বারাই সম্ভব। নিজের হবু বউয়ের নামটা ভুলে বসে আছে বলদ একটা। আমার তো এখন সন্দেহ হচ্ছে তুই এত বড় অফিস কি করে একা হাতে সামলাস, যদি এই সামান্য নামটাই তোর মনে না থাকে। ওদের কথাবার্তা শুনে বাকিরা হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে। ওদের হাসি ছাপিয়ে আশিয়ান বলে উঠল, আমার মনে নেই তো কি হয়েছে, আম্মুকে জিজ্ঞেস করে নিস, তাহলেই হলো। তা আশা আপুর কি হবে? বেচারি তো মন ভেঙে দিলে তুমি। দেখো তোমার বিয়েতে আবার কোনো সিনক্রেট না করে বসে। ওর বাপেরও সেই সাহস নেই। ওর 14 গোষ্ঠীর ভাগ্য ভালো যে আমি এখনো ওর সাথে স্বাভাবিক আচরণ করি। নেহাত পাপার বন্ধুর মেয়ে দেখে কিছু বলি না। এরকম কিছু করলে সে আমার আসল রূপ দেখতে পারবে, বুঝবে আশিয়ান চাইলে ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। বাকিরা বুঝলো আশা কোনো সিন ক্রিয়েট করলে ওর কপালে মারাত্মক দুঃখ অপেক্ষা করছে। আশিয়ান ওকে ছুঁচো ছাড়া আর কিছুই মনে করে না। এত ন্যাকার ষষ্ঠী আর চোখের মতো কোনো মেয়ে হতে পারে, আশিয়ান তা ভাবতেই পারেনি। তার আপু আম্মু তাকে কিছু বলে না, উল্টে আরও আহ্লাদ করে ওকে। একমাত্র মেয়ে কি না তাই। সারাদিন মেকআপ করে থাকবে আর ড্রেস আপের কি ছিঁড়ি। আশিয়ানের জাস্ট ঘেন্না লাগে ওকে দেখলে। আর সে বাসায় আসলেই আশিয়ানের পিছনেই পড়ে থাকে সব সময়। কিন্তু আশিয়ান তা মোটেই পছন্দ করে না। যাকে এভাবেই আড্ডা দিতে দিতে খাওয়ার পাট চুকিয়ে ফেললো ওরা। অতপর আরও মিনিট 5 গল্প করে যে যার পথে চলে গেল। তাসকিন, আসিফ ও তৌহিদ গেল তাদের যার যার অফিসে। তাজিম ও তাসজিদ একসাথে হাতির ঝিল ঘুরতে চলে গেল, আর আশিয়ান গেল তার অফিসে। এদিকে শপিং করতে করতে প্রায় সন্ধ্যা পার হয়ে গেছে। অতপর এনারা আজকের জন্য বিরতি দিয়ে রেস্টুরেন্টে সন্ধ্যার নাস্তা সেরে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। তিশা সন্ধ্যার অনেক আগেই চলে গেছে তার বাসায়। শুধু মিসেস ইয়াসমিনেরা রয়ে গিয়েছিলেন। প্রচুর কেনাকাটা করা হয়ে গেছে আজ। সবাই খুব টায়ার্ড হয়ে পড়েছে। বাসায় পৌঁছে সবার আগে যার যার রুমে চলে গেল ওরা রেস্ট নিতে। মিসেস ইয়াসমিন উদিতা ও আলিয়ার জন্য প্রায় 15টার মতো শাড়ি কিনেছেন। শুধু উদিতার জন্যেই মোট 10টা শাড়ি, সাথে ম্যাচিং ব্লাউজ, পেটিকোট, অর্নামেন্টস ও জুতাও আছে। সব কিছু ব্র্যান্ডেড। মিসেস তারানা ও তারিনকে ডেকে এনে সব কিছু দেখালেন মিসেস ইয়াসমিন। তারপর সবকিছু সুন্দরভাবে খুলে বললেন তাদেরকে। ওরাও খুব খুশি হলো শুনে। তবে তারিনের মনটা হালকা ঈর্ষান্বিত হয়ে উঠল একথা শুনে যে উদিতা অনেক বেশি নজর কাড়া সুন্দরী। এ বাড়িতে তারিনের একটু বেশিই দাপট। এ কারণে যে বাড়ির বউদের মধ্যেও অনেক বেশি স্মার্ট এবং সুন্দরী, এমনকি কেয়ার সাথেও সে নিজেকে তুলনা করে ভাবে যে কেয়ার থেকে সে অনেক বেশি সুন্দরী। এই নিয়ে তার মনে অহংকারের শেষ নেই। আলিয়াকে তার পছন্দ করার কারণ আলিয়ার গায়ের রং তার থেকে হালকা মান্দা টাইপ। অতএব সবসময়কার মতো তার দাপটটি বেশি থাকবে ভেবেছিল সে। কিন্তু এখন উদিতার কথা শুনে যা বুঝতে পারছে সে, উদিতা তার থেকে 1000 গুণে সুন্দরী এবং গুণের দিক থেকেও অনন্যা। তাহলে উদিতা এবাড়ির বউ হয়ে আসার পর তারিনের এই দাপট ও অহংকার তো তখন মাটির সাথে মিশে যাবে। এটা কিভাবে মেনে নেবে সে? চাইলেও স্টার জলসা ও জি বাংলার ভিলেন মহিলাদের মতো বিয়ে ভাঙতে পারবে না তারিন। নাটকে যেভাবে দেখায় এসব, বাস্তবে তা মোটেও সম্ভব না। মিসেস ইয়াসমিন যে কড়া টাইপের মহিলা, সিসিটিভি ক্যামেরার মতো সব দিক দিয়ে তার নজর থাকে। কোনো কিছু চোখ এড়ায় না তার। মনে মনে আল্লাহর কাছে মিনতি করতে লাগলো তারিন বিয়ের কথাবার্তা যাতে আর না এগোয়, এখানেই যাতে সব স্টপ হয়ে যায়। কিন্তু একটা প্রবাদ আছে না, শকুনের দোয়ায় কখনো গরু মরে না। বেচারি হয়তো এই প্রবাদ সম্পর্কে অবগত নয়। তাহলে ভাবি কালকে আমিও তোমার সাথে যাব।
আমার আসল হবু বউকে না দেখলে যে তৃষ্ণা মিটবে না আমার। আমার কত ইচ্ছে আসল বউকে দেখবো, তার সাথে কথা বলবো। আল্লাহ যে আমার দোয়া এভাবে কবুল করবেন তা আমি ভাবতেই পারিনি। ছেলেটা যে রাজি হয়েছে এটাই অনেক বেশি। যাক, অবশেষে ছেলের সম্মতি হয়েছে। শুকরিয়া আল্লাহ তোমার দরবারে। মিসেস ইয়াসমিন মিসেস তারানার কথা শুনে মুচকি হাসলেন, বললেন, ঠিক আছে, আমরা বিকেল 3টার দিকে ওনাদের সাথে যাব। তুই রেডি থাকিস আর এনামুল ভাইকেও বলিস আমাদের সাথে যেতে। আচ্ছা ঠিক আছে। মিসেস ইয়াসমিন এবার আলমারি থেকে ওনার গহনার সিন্দুক বের করে সেখান থেকে বেছে বেছে একটা স্বর্ণের গলার হার, একজোড়া কানের দুল, একটা ডায়মন্ডের নাকফুল, একজোড়া স্বর্ণের মোটা বালা ও একজোড়া চুড়ি, স্বর্ণের দুটো চ্যাপ্টা কারুকাজ করা আংটি এবং গলার সিম্পল একটা স্বর্ণের চেইন এসব বের করে আলাদা একটা বক্সে ভরে রাখলেন। কালকে এগুলো উদিতাকে পরিয়ে দিয়ে আসবেন। আজকে আরও অনেক গহনা বানানোর জন্য অর্ডার দিয়ে এসেছেন পরিচিত ও বিশ্বস্ত জুয়েলারি শপে। কয়েকদিনের মধ্যেই বাসায় এসে দিয়ে যাবে সেসব। মিসেস ইয়াসমিন উদিতাকে একদম পুতুলের মতো সাজিয়ে স্বর্ণ দিয়ে মরিয়ে বাড়ির বউ করে নিয়ে আসবেন। তার আশিয়ানের বউ বলে কথা, কোনো কিছুর কোনো কমতি থাকতে দিবেন না তিনি। সব কিছু গুছিয়ে রেখে দিলেন। এখন রাতের ডিনারের ব্যবস্থা করতে হবে, তাই দেরি না করে রান্নাঘরে চলে গেলেন তিনি। তারিন দাঁড়িয়ে পেঁয়াজ কাটছে আর মনে মনে ভাবছে কিভাবে এই বিয়েটা ভেস্তে দেওয়া যায়। হুট করে তার মাথায় এক শয়তানি বুদ্ধি খেলে গেল। মনে মনে ছক কষে ফেলল কিভাবে কি করবে সেটার। প্ল্যান সাজানো হয়ে গেলে পৈশাচিক এক হাসি দিল সে, যা কেয়া ছাড়া আর কারো বোধগম্য হলো না। ওর এরকম চতুর্মার্গা হাসি দেখে কেয়ার কপালে ভাঁজ পড়ল। কেয়া খুব ভালো করেই জানে কোনো শয়তানি বুদ্ধি মাথায় আসলে সে এভাবেই হাসে। এবার কোন ভেজাল সৃষ্টি করবে সে, আনমনে ভাবছে কেয়া। মনে মনে ঠিক করে ফেলল মিসেস ইয়াসমিনকে সব জানিয়ে দেবে আজকে। আগে থেকে সতর্ক থাকলে কিছুই করতে পারবে না সে। মিসেস ইয়াসমিন যে তার থেকেও বড় চালাক। মিসেস লিমা মিসেস ইয়াসমিনের সাথে কথা বলার পর থেকে ভীষণ উৎফুল্ল হয়ে আছেন। উদিতাও তানিয়া বুঝতে পারল না ঠিক কী কারণে উনি এত খুশি, তবে ওনার খুশি দেখে তাদেরও ভালো লাগছে। মিসেস লিমা হাসি মুখে তাদের সাথে ঘরের সব কাজ করছেন। মিসেস লিমা উদিতার বাবা মিস্টার আনিসুলের সাথে ফোনে কথা বললেন অনেকক্ষণ। জানালেন কাল যে করেই হোক বাসার সবাইকে নিয়ে এখানে সকাল সকাল চলে আসতে। কোনো এক্সকিউজ তিনি শুনতে চান না। বড় বোনের এমন নাছোড়বান্দা মার্কা কথাবার্তার সাথে পেরে না ওঠে হার মেনে অবশেষে মিস্টার আনিসুল কথা দিলেন যে তিনি কাল সকালে সবাইকে নিয়ে এখানে আসছেন। বিজয়ীর হাসি হেসে ফোন রাখলেন মিসেস লিমা। যে করেই হোক উদিতার জন্য এই বিয়ের প্রস্তাব কিছুতেই নাকচ করা যাবে না। এবাড়ির বউ হলে রাজরানীর মতন থাকবে ওনার ভাইঝি। দুই বোনের বিয়ে এক জায়গায় হলে ক্ষতি কি, বরঞ্চ আরও বেশি ভালো হবে। আর আশিয়ান যে ছেলে, ওর বাপের সম্পত্তি ছাড়াও ওর যা আছে তাতে সে রাজার হারে বাকি জীবন পার করতে পারবে। আজ তো একটা নামি দামি কোম্পানির মালিক সে। এই বয়সে কত সুনাম অর্জন করেছে সে তা বলবার অপেক্ষা রাখে না। আর আশিয়ান কত বিয়ের প্রস্তাব নাকচ করেছে। ওর বাবা মা ওকে হাজার বলেও বিয়ের জন্য রাজি করাতে পারেননি, অথচ উদিতার কথা বলা মাত্রই সে অকপটে রাজি হয়ে গেল কোণে না দেখেই। এটা তো এক প্রকার অবিশ্বাস্য ব্যাপার বলা যায়। যে ছেলের জন্য হাজার মেয়ে পাগল, সেই ছেলে উদিতাকে বিয়ে করতে রাজি হয়েছে। বলতেই হয় যে উদিতা রাজ কপাল নিয়ে জন্মেছে। অবশ্য উদিতা কোন দিক দিয়ে বা কম? এরকম আগুন সুন্দরী মেয়েকে নিজের বউ হিসেবে প্রত্যেকটা ছেলেই চায়। উদিতার সন্ধ্যার নাস্তা তৈরি করে খেয়ে নিজের রুমে চলে গেল মাগরিবের নামাজ পড়ার জন্য। নামাজ আদায় করা শেষে রান্নাঘরে গিয়ে ফুপ্পিকে রাতের রান্না করতে হেল্প করতে লাগলো। মিসেস লিমা উদিতা এবং তানিয়াকে বললেন কালকে আবারও আলেয়ার শ্বশুর বাড়ির লোকেরা এখানে আসছেন। উদিতা স্বাভাবিকভাবেই নিল ব্যাপারটা। এবাড়ির মেয়ের সাথে যখন তাদের ছেলের বিয়ে ঠিক হয়েছে তখন এখানে ওদের অবাধ যাতায়াত চলবে, এতে অবাক হওয়ার কিছু নেই। বেচারি উদিতা তো জানেই না যে ওরা আলিয়ার জন্য নয়, বরং তার জন্যেই কাল এখানে আসছে। রাতের ডিনার শেষে উদিতা নিজের রুমে চলে এলো।
আর বাকিরা ড্রয়িং রুমে বসে নানান বিষয় নিয়ে কথাবার্তা বলছে। উদিতার কেন জানি আজ অনেক মাথা ব্যথা করছে, তাই তাদের আলোচনায় সামিল না হয়ে রুমে এসে কোনো মতে নামাজটা আদায় করে নিয়েই বিছানায় শোয়া মাত্রই ঘুমিয়ে গেল সে। অদিতা রুমে চলে যাওয়া মাত্রই মিসেস লিমা পরিবারের বাকি সদস্যদের জানালেন যে মিসেস ইয়াসমিন তার মেজো ছেলে আশিয়ানের জন্য অদিতাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। কালকে ওনারা বাসায় আসবেন বিষয়টা পাকাপোক্ত করতে। আশিয়ান যে বিয়েতে রাজি একথাও জানালেন তিনি তাদেরকে। মিসেস লিমার কথা শুনে আলেয়া তো হিংসায় জ্বলে পুড়ে পুরো খাক হয়ে যাচ্ছে। ওর এই অভিশপ্ত রূপের কারণে ছেলেদের মায়েরাই পাগল হয়ে যায় পুত্রবধূ করার জন্য। আলেয়ার থেকেও অনেক ভালো বিয়ের প্রস্তাব পেয়েছে উদিতা। হিংসা তো হবেই। তাসকিন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তার বেতন মাত্র 2 লক্ষ টাকার মতো। কিন্তু আশিয়ান একজন সেলিব্রিটি, নিজস্ব কোম্পানি তার। সারা দেশ জুড়ে এই কোম্পানির অনেকগুলো ব্রাঞ্চ আছে। আশিয়ানের মাসিক ইনকামই কোটি টাকার উপর। তার উপর নিজস্ব ডুপ্লেক্স বাসা আছে, সিলেটে বাগান বাড়ি আছে, কক্সবাজারের সমুদ্র সৈকতের কাছেই নিজের হোটেল আছে, যা সে নিজের ইনকাম দ্বারা গড়ে তুলেছে। নিজ উদ্যোগে 2টো এতিমখানা ও একটি বৃদ্ধাশ্রম করেছে। অনেক এতিম বাচ্চারা তার টাকায় পড়াশোনা করছে। সব দিক দিয়ে একজন পারফেক্ট ব্যক্তিত্ব হলো আশিয়ান। এরকম ছেলে তো লাখে একটা মেলে। এত মেয়ের ক্রাশ কিনা উদিতাকে বিয়ে করতে চাইছে, ভাবতেই কষ্ট হচ্ছে আলেয়ার। যাকে সহ্য করতে পারে না সেই উদিতাই এখন ওই বাড়ির বউ হয়ে যাবে, এবং তার সাথেই বাকি জীবন এক ছাদের নিচে থাকতে হবে যা হিসেবে। এটা কোনোভাবেই মন থেকে মেনে নিতে পারছে না আলেয়া। বড় ভাই মুরাদের কথা শুনে ধ্যান ভাঙল আলেয়ার। বাহ, ভালোই তো। আশিয়ানের সাথে একবার দেখা হয়েছিল আমার অফিসিয়াল কাজে। কথাবার্তায় বেশ ভালো ছেলেই মনে হলো তাকে। ব্যবহারও অনেক ভালো, খুব আন্তরিক, নীতিবান একজন মানুষ। আমাদের উদিতার ভাগ্য বলতে হবে, আশিয়ানের মতো ছেলেকে সে নিজের স্বামী হিসাবে ভাবে। মামাকে রাজি করাও যে কোনোভাবে। এরকম একটা প্রস্তাব হাতছাড়া করা ঠিক হবে না। হ্যাঁ, মুরাদ ঠিকই বলেছে। শালাবাবুকে বোঝাও তুমি। মেয়ের বয়স হোক কম, আগের যুগের মেয়েদের তো 11 কি 12 বছরে বিয়ে হয়ে যেত। উদিতা তো তাও যথেষ্ট বুঝদার মেয়ে আছে, বিয়ের জন্য বয়সও ঠিক আছে, ছেলের বয়সও বেশি নয়। এত ভালো একটা বিয়ের প্রস্তাব কোনো মতেই নাকচ করা যাবে না। এ পরিবারে বউ হলে তো আলিয়ার মতো উদিতারও ভাগ্য খুলে যাবে, যেখানে স্বয়ং পাত্রের মা উদিতাকে পছন্দ করে আংটি পরিয়ে দিয়ে সাথে সালামিও হাতে ধরিয়ে দিয়ে গেছেন। সেখানে ওনাদেরকে মানা করে দেয়া মারাত্মক বোকামির কাজ হবে। কালকে এলে তোমার ভাইকে তুমি ভালো মতো বোঝাও, সাথে আমরাও বোঝাবো। হ্যাঁ, তা তো বোঝাবই, কিন্তু মেয়েটার বয়স তাও অল্প হয়ে যায় যে। এই বয়সে বিয়ে দিলে সেটা তো বাল্যবিবাহ বলে গণ্য হবে। তা কি ঠিক হবে? এখনো মেয়েটার এসএসসি রেজাল্টও বের হয়নি, আর তারও তো একটা মতামত নেওয়ার দরকার, তাই না? তাকে না জানিয়ে কি? মিস্টার গোলচার মিসেস লিমার কথা সম্পূর্ণ করতে দিলেন না। তিনি খেকিয়ে বলে উঠলেন, ধাত, তুমি বেশি বুঝো কেন? এত পড়াশোনা করে কি হবে শুনি? সেই তো মেয়েকে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ে দিতে হবে। আর মতামত নিতে হবে কেন? মেয়ে কি আমাদের থেকে বড় হয়ে গেছে নাকি? আমরা তো মেয়ের ভালোই চাইছি। বিয়ের পর তার স্বামী যদি চায় তাহলে পড়াশোনা অবশ্যই চালিয়ে যাবে, এতে তো কোনো সমস্যা নেই। তোমার ভাইয়ের কি বর্তমানে এত মুরত আছে যে লাখ লাখ টাকা খরচ করে পরে অন্য কোনো ছেলের সাথে মেয়ের বিয়ে দিবে? অথচ এই ছেলের সাথে বিয়ে দিলে একটা টাকাও খরচ করতে হবে না তারাই মেয়েকে সাজিয়ে নিয়ে যাবে, যৌতুকও দাবি করছে না। এত ভালো পরিবার কই পাবে ওরা? বাবা কিন্তু ঠিকই বলেছে আম্মু, তুমি বোঝার চেষ্টা করো। আশিয়ানের সাথে বিয়ে হলে উদিতা ভীষণ সুখী হবে। এত ভালো ছেলে এবং অমায়িক পরিবার হাজার খুঁজলেও পাবে না। আমরা ওর ভালো চাই সবসময়। বয়সটা কিন্তু তেমন একটা ম্যাটার করে না, দুজনেরই পারফেক্ট এজ। এখন তুমি যে করেই হোক মামা এবং শাহরিয়ারকে রাজি করো, বাকিটা আমরা সামলে নেব। সত্যি বলতে আমিও চাই আশিয়ানের সাথে উদিতার বিয়েটা হয়ে যাক। আমার উদিতাটা যে খুব সুখে থাকবে তা আমি জানি। শাশুড়ি হিসেবে মিসেস ইয়াসমিন অনেক ভালো একজন মানুষ। কালকে উদিতার সাথে বসে বেশ কিছুক্ষণ গল্প করেছিলেন তিনি এবং ওনার ছোট্ট মেয়ে। উদিতা ওনার সাথে একদম ফ্রি হয়ে গেছে বলতে গেলে। আমি যে করেই হোক আনিশকে বোঝাবো, আশা করি আনিশ বুঝবে।
আর আনিস রাজি হলে শাওরিয়াও তখন এমনিতেই রাজি হয়ে যাবে। ব্যাপার না, আমি ওদেরকে ম্যানেজ করে নেব। আলেয়া বাদে বাকি দুজন মিসেস লিমার কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। অতপর আলোচনার সভা ভেঙে যে যার রুমে চলে গেল ঘুমাতে। কালকে অনেক কাজ আছে, মেহমান আসবে বলে কথা। আশিয়ান প্রায় রাত 11:30টার পর বাসায় ফিরল। আজ আরেকটাকে পরকালে পাঠিয়ে দিয়ে এসেছে। আশিয়ান কখনোই নিজে খুন করে না, ওর গ্যাংয়ের মানুষ দ্বারা করায়। কারণ ইলিয়ানা ও তার আম্মু মারামারি করা মোটেই পছন্দ করেন না।